লাগবে মানে? আমি কি জড়বস্তু নাকি? আর তাছাড়া আমার নীলিমার কথাকে মাঝপথে আটকে দিয়ে সায়র শান্ত চোখে তাকিয়ে দৃঢ় গলায় বলল, নীলিমা বুঝল না সায়রের কথার আগামাথা। তবে সায়র যে বেশ সাবলীল ভাষায় শান্ত স্বরে ওকে হুমকি দিয়েছে সেটা খুব ভালো মতোই ধরতে পেরেছে ও। এই মুহূর্তে কারো মুখেরই রানী। দুজনেই দুজনার চোখের দিকে তাকিয়ে নীরবতা পালন করছে ওরা। হয়তোবা দুজন দুজনার চোখের ভাষা পড়ে ফেলার বৃথা চেষ্টা চালাচ্ছে। তবে ওদের এই দীর্ঘক্ষণের চোখাচোখির অবসান ঘটিয়ে হুট করেই ছাদে চলে আসে নীলিমার আব্বাজান তায়েব জামান। তিনি ভেতরের সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে হাঁপানো সুরে বলেন, আম্মাজান, বাজার নিয়ে আইছি, রাতের খাউনটা। তিনি বাকশক্তি হারিয়ে ফেললেন যখন দেখলেন অচেনা এক সুদর্শন যুবক তার ছাদে দাঁড়িয়ে তারই দিকেই হতবিহ্বল চোখে তাকিয়ে আছে এই মুহূর্তে। তায়েব জামান মোটা ফ্রেমের চশমার ফাঁক গলিয়ে শায়রকে আগাগোড়া পরখ করে গম্ভীর গলায় বললেন, ওই মিয়া, তুমি কেঠা? এই মহল্লায় তো তোমার আগে দেখি নাই। মাগার চেনা চেনা লাগতাছে। শায়র তায়েব জামানের কড়া গলার প্রশ্নে জবাব দেওয়ার আগে নীলিমার দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে শুধালো। নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ালে শায়র আবারও তাকালো তায়েব জামানের দিকে। সবুজ পাঞ্জাবি পরিহিত ছিপছিপে গড়নের লম্বা চওড়া সুঠামদেহী এক সভ্য পুরুষ। চোখ মুখে কিঞ্চিত গাম্ভীর্য আর রাশভারী ভাব থাকলেও এ মোটেও শায়রের ভাবনার ধারে কাছেও নেই। শায়র তো ভেবেছিল নীলিমার আব্বাজান নিশ্চয়ই পেট মোটা, গোঁফওয়ালা, কুচকুচে কালো দেখতে কোনো পালোয়ান হবে হয়তো, যে সারাদিন সাদা লুঙ্গি ধরে ধরে পান চিবোয় আর একে ওকে ধরে মেরে তক্তা বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু এই লোকটাকে তো যথেষ্ট ভদ্রলোক মনে হচ্ছে। না, মিলল না। শায়র হতাশ, ভারী হতাশ। সেই হতাশা থেকেই শায়র মলিন মুখে অবিশ্বাসের সুরে ঠোঁট উল্টে আরও একবার প্রশ্ন করল নীলিমাকে। শায়রের কথায় এবার তেলে বেগুনে জ্বলে উঠল নীলিমা। তেতো গলায় বলল, আশ্চর্য! এ আবার কেমন কথা? দেখেছেন আমার আব্বাজানকে? তাও ভুলভাল বকেই যাচ্ছেন। ওই মিয়া, আমার লগে কথা কও তুমি। আমগো ছাদে কি কাম তোমার? নীলিমার আব্বাজানের প্রশ্নে শায়র একটু গলা খাকারি দিয়ে বলল, তায়েব জামান বুঝতে পারার মতো করে হালকা মাথা নাড়িয়ে বললেন, ওহ, এটা আগে কইবে না? আহো তাহলে নিচে এসে পানি খাইয়ে যাও। এরপর নীলিমাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আম্মাজান, মেহমানরে পানি দাও। নীলিমা হ্যাঁসূচক মাথা নাড়িয়ে শায়রের দিকে ঘাড় ঘুরিয়ে গলা খাদে নামিয়ে বলল, আসুন। নিচে গিয়ে শায়র সবার আগেই নীলিমার রুমে প্রবেশ করে। পুরো রুমটা গার্লি জিনিসপত্র দিয়ে ভরা। চারিদিকে চোখ বুলিয়ে শায়র বুঝতে পারে নীলিমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক। তার চেয়েও বেশি গোছানো আর পরিপাটি ওর রুম। ছবি আঁকার ক্যানভাসও রয়েছে রুমের এক কোণে, যেখানে সূর্যাস্তের অর্ধেক পেইন্টিং এখনও অসম্পন্ন। অসম্পন্ন ক্যানভাস দেখে শায়রের বোধগম্য হলো দেওয়াল জোড়া পোর্ট্রেটগুলো তাহলে নীলিমার নিজের হাতেই আঁকা। মেয়েটা আসলেই ট্যালেন্টেড। এই পর্যায়ে এসে নীলিমাকে সূর্যের সঙ্গেই তুলনা করে বসল শায়র। মনে মনে হাজারটা বাহবা দিয়ে বলল, শায়রের মাথায় প্রশ্নটা আসতেই রুমে প্রবেশ করে নীলিমা। হাতে ছোট্ট ট্রে, তাতে এক বাটি ক্ষীর আর এক গ্লাস পানি। নীলিমার সামনে এসে দাঁড়ালে শায়র পানির গ্লাসটা নিতে নিতে বলল,
নীলিমা থমথমে মুখে উত্তর দিল। আমি? তৎক্ষণাৎ পানির গ্লাস রেখে ক্ষীরের বাটিতে হাত দিল সায়র। নীলিমা চেয়ে আছে এক ধ্যানে। সায়র গপা গপ করে ক্ষীর খেতে খেতে মৃদু হেসে বলে, এবারও নীলিমা ঠোঁট কামড়ে সামান্য হাসল, যা সায়রের দৃশ্যগত হওয়ার আগে আবার উবে গেল। সায়র খেতে খেতে আবারও প্রশ্ন করে বলল, নীলিমা কোনো রূপ দুঃখ প্রকাশ না করে স্বাভাবিকভাবে বলল, আম্মা নাই। ছোটবেলায় ভাইকে জন্ম দেওয়ার সময় আম্মা দুনিয়া ত্যাগ করেছে। তারপর থেকে আমি, আব্বা আর নয়ন মিলেই আমাদের পরিবার। এজন্যই তো দূরে কোথাও। নীলিমা মাঝপথেই কি ভেবে যেন থেমে গেল। সায়র ওকে আশ্বস্ত করে বলল। নীলিমা পুনরায় বলতে আরম্ভ করে, এজন্যই তো আব্বা আর ভাইকে ছেড়ে আমি দূরে কোথাও যেতে পারবো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেও আমার মহল্লার। এত কাছাকাছি দেখেই তো বিয়ের প্রস্তাবে আর না করিনি। কি? ক্ষীরের বাটিটা ঠাস করে ট্রেতে রেখে কথাগুলো বলল সায়র। অতঃপর ঠক ঠক করে গ্লাসের পানিটুকু শেষ করে উঠে দাঁড়িয়ে নীলিমাকে শোধালো। নীলিমা আঙুল উঁচিয়ে বসার ঘরের দিকে দেখিয়ে দিলে সায়র বড় বড় পা ফেলে তাইব জামানের সামনে গিয়ে দাঁড়ায়। তাইব জামান তখন পেপার পড়ায় ভীষণ মনোযোগী। সায়র তার হাত থেকে ছো মেরে পেপারটা টেনে নিয়ে পাশের টি টেবিলে রেখে পায়ে হাত দিয়ে সালাম করতে করতে মনে মনে বলল, দিনের শেষ প্রহরে প্রকৃতি জুড়ে সন্ধে নামার হাতছানি। অদূরের পাখিরা ডানা ঝাপটে ঘরে ফেরার সুর তুলেছে। সারাদিন উত্তাপ ছড়িয়ে বেড়ানো তেজস্ক্রিয় সূর্যটাও মেঘের আড়ালে গা ঢাকা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে পশ্চিম আকাশে। সেথায় এখন কাদা মাটির ন্যায় লেপ্টে আছে সিঁদুর রঙা এক ফালি নিয়ন আলোর ছটা। আর তো কিছুক্ষণ, তারপরই নিকষ আধারে তলিয়ে যাবে ধরণী। সন্ধ্যের আয়োজনটা আজ কৃতিকুঞ্জে বেশ ঘটা করে পালন করা হচ্ছে। সন্ধে নামার সাথে সাথেই ডাইনিং টেবিলে ভরে উঠেছে নানান রকম সুস্বাদু নাস্তার বহরে। অর্ণব, অ্যালিসা আর ক্যাথলিন সেখানে বসে বসে পাকোড়া চিবোচ্ছে। অরু আর সায়রও উপস্থিত, তবে ওদের মনটা ভালো নেই। নীল আকাশের ভারী মেঘের ঘন ঘটার মতোই কালো হয়ে আছে ওদের মুখশ্রী। ওরও মুখটা মলিন করে সে তখন থেকেই শূন্য চোখে গালে হাত দিয়ে বসে আছে দেখে অ্যালিসা খেতে খেতে শুধালো, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ কালো কেন? নিশ্চয়ই জেকে কিছু বলেছে। অরু জোরপূর্বক হেসে জানালো, তেমন কিছু নয় আপু, আসলে আপাকে খুব মিস করছি। সব সময় সব পরিস্থিতিতে একসাথে ছিলাম আমরা দুই বোন, অথচ এখন দেখো আজ 3 দিন হয়ে গেল আপা শ্বশুর বাড়িতে পড়ে গেছে। মনে মনে বলল, আপা শ্বশুর বাড়িতে পড়ে আছে, তোমাদের জেকে আর কি বা বলবে। সে তো আমার সাথে কথাই বলে না সেই বিয়ের দিন থেকে। অরুর কথায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে অ্যালিসা করুণ স্বরে বলে, তা ঠিক বলেছ, অনুকে তো আমরাও মিস করছি। তার উপর বৌভাতের দিন আমরা গেলেও জেকে তো তোমাকে যেতেই দিল না। আর বউ ভাতের দিনের কথা মনে পড়তে আরও এক দফা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুর চিত্ত চিরে। সেদিন শুধু শুধুই কৃতিক ওকে যেতে দিল না। বউ ভাতের দিন অনুর কাছে যেতে না দেওয়ার দুঃখটা মাথাচাড়া দিয়ে উঠতেই অরু ডুব দিল সেদিনের ঘটনাটায়। একে একে মনে পড়তে লাগলো কৃতিকের বিরক্তিকর কর্মকাণ্ডগুলো। বউ ভাতের আয়োজনে সামিল হতে একে একে কৃতিকুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে যেতে লাগলো অতিথিদের গাড়ির বহর। একেবারে শেষে যে গাড়িটা পড়ে রইল সেটাতেই আপাতত ওঠার প্রস্তুতি নিচ্ছিল সায়র, অর্ণব, অ্যালিসা, ক্যাথলিন আর অরু।
কালকের কাহিনীর পরে অরুর যে বউ ভাতে যাওয়ার খুব ইচ্ছে তেমনটা নয়, কিন্তু সবার জোরাজুরিতে আর অনুকে এক নজর দেখার স্পৃহার দরুন নিজেকে আর দমিয়ে রাখতে রাখতে পারল না অরু। না গেলে নিশ্চয়ই আপা মন খারাপ করবে, সেই ভেবে আপার মন খারাপকে নিষ্ক্রিয় করে দিতে অগত্যা রেডি হয়ে অরুও বেরিয়ে পড়ল সবার সাথে। সায়র ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করতে করতে পেছনে তাকিয়ে বলল, অরু তখনও ওঠেনি। ভারী সুতোর কাজ করা ফুল স্লিভ ফুল নেক গাউনটা সামলে আস্তে ধীরে উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে, তোরা চলে যা, ও যাবে না। আগন্তুকের কথায় ওর বিস্ফোরিত নয়নে পেছনে চেয়ে দেখল বাসায় পরার সফেদ রঙা ওভারসাইজ টি শার্ট আর ওভারসাইজ খাকি ট্রাউজার পরে এলোমেলো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। এক হাত পকেটে গুজে অন্য হাতে ধরে রেখেছে আইপ্যাড আর হেডফোন। নির্ঘাত ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছিল। চোখ ছোট করে ভাবছে অরু, মনে মনে বলছে, সারাদিন হেডফোন লাগিয়ে এসব শুনবে আর আমার ওপর ভুলভাল এক্সপেরিমেন্ট প্রয়োগ করবে। খারুশ লোক একটা। সে যাই হোক, কিন্তু এখন উনি কি বলল? অরুর ভাবনার সুতো ছিল অ্যালিসের রুদ্ধ আওয়াজে। ও কৃতিকের কথার পাশে খেকিয়ে উঠে বলল, যাবে না মানে? আমরা সবাই যাচ্ছি, তাহলে অরু কেন যাবে না? কৃতিক শান্ত স্বরে বলল, কারণ আমি যাচ্ছি না, আমার অনেক কাজ রয়েছে পেন্ডিং। এবার সায়র গলা উঁচিয়ে বলল, সায়রকে তীক্ষ্ণ চোখে ভস্ম করে দিয়ে কৃতিক সবার উদ্দেশ্যে বলে, আমি যেহেতু যাচ্ছি না সেহেতু আমার বউয়েরও যাওয়া হচ্ছে না। তাছাড়া আমার অরুর সাথে দরকারি কাজ আছে, ইটস ভেরি পার্সোনাল। কৃতিকের এহেন ঘুরানো পেঁচানো কথায় কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস দেখালো না। আবার প্রশ্ন করতে গেলে সবার সামনে কি জানে কি ঠাস করে উত্তর দিয়ে বসে, তখন আবার মান সম্মানের প্রশ্ন। তার চেয়ে ইজ্জত বাঁচিয়ে চলে যাওয়াই উত্তম। যার বউ তার কাছেই বরং থাকুক। অরুর কোনো মতামত না নিয়েই সবাই চোখের পলকে হুশ করে বেরিয়ে গেল। চলতে গাড়িটার দিকে নিষ্প্রভ চোখে চেয়ে থাকে। ভরাক্রান্ত আওয়াজে অরু বলে ওঠে, এটা কি হলো? আপা তো রাগ করবে। এটা কি করলেন আপনি? অরুর দুঃখের বিলাপ কৃতিকের কান অবধি পৌঁছেছে বলে মনে হচ্ছে না। অরুর দুঃখের বিলাপ কৃতিকের কান অবধি পৌঁছেছে বলে মনে হচ্ছে না। উল্টে ও অরুর কবজে চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল দোতলায় নিজের রুমে। পুরো কৃতিককুঞ্জ খালি পড়ে আছে, একটা সার্ভেন্ট অবধি অবশিষ্ট নেই। সবাই রওনা করেছে বউ ভাতের অনুষ্ঠানে। বাড়িতে রয়ে গিয়েছে শুধু কৃতিক আর অরু। এত বড় বাড়িটা হুট করে ফাঁকা হয়ে যাওয়ায় অরুর গা ছমছম করছে। তার উপর কৃতিক এমন টানা হেঁচড়ে করছে দেখে অরুর এবার সত্যি ভয়ে গা শিউরে উঠল। ও নিজের সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা চালিয়ে কাইকুই করে বলে ওঠে, ছাড়ুন না, লাগছে আমার। কৃতিক রুমে এনে দরজায় ছিটকিনি লাগিয়ে তবেই অরুর হাত ছাড়ল। অরু দম নিল না, ব্যথাতুর হাতটা অন্য হাত দিয়ে খসতে খসতে বলল, কি হয়েছে? যেতে দিলেন না কেন? কৃতিকের নিজের এক ভ্রু উঁচিয়ে বলল, কালকের ঘটনার পরেও আমার কাছে কৈফিয়ত চাইতে আত্মা কাঁপছে না তোর? অরুর মেজাজটা বিগড়ে আছে। একে তো আপার সাথে দেখা হওয়ার সুযোগটা মাটি, তার ওপর কৃতিকের এমন জোর জবরদস্তি, আর এই মুহূর্তে বিগড়ানো মেজাজটাকে সামলে নেওয়ার কোনো ইচ্ছেও নেই ওর। অগত্যা নিজের নাকটা সিকোয় তুলে ছাছিয়ে উঠে অরু বলে, না, কাঁপছে না, কারণ আপনি আমার স্বামী। স্বামীর সাথে কথা বলতে কারোর আত্মা কাঁপে শুনেছেন কখনো? কৃতিক বুঝল ওর দুর্বলতাটা। অরু ভালো মতোই রপ্ত করেছে। কিভাবে কথা এগোলে কৃতিক দমে যাবে সেটা অরু শিখে গিয়েছে। তাই ওর সাথে তর্কে না গিয়ে কৃতিক কথা ঘুরিয়ে গম্ভীর মুখে বলল, এসব হাবিজাবি পোশাক এক্ষুনি চেঞ্জ কর, রাগ লাগছে আমার। অরু ত্যক্ত গলায় বলল, চেঞ্জ করার জন্য হলেও তো রুমে যেতে হবে। যেতে দিন। না, এখানেই কর। কি?
অরুর হতবিহ্বল মুখের পানে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য কৃতিকের ঠোঁটের আগায় খেলে গেল এক চিলতে কপট হাসি। এই ভীত হরিণীটাকে ভরকে দিতে ওর বেশ লাগে, কিন্তু পরক্ষণেই গতকাল অমিত অরুকে স্পর্শ করেছে। সেই দৃশ্যটা মানসপটে ভেসে উঠতে সঙ্গে সঙ্গেই চোয়াল শক্ত হয়ে এলো কৃতিকের। ও কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চুলের পেছন থেকে অরুর সরু ঘাড়টা চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গাঢ় গলায় বলে, উল্টাপাল্টা চিন্তা বন্ধ কর। আমি তোকে আদর সোহাগ করার জন্য ড্রেস চেঞ্জ করতে বলিনি। অবশ্য আমার আদর তুই ডিজার্ভও করিস না। কথা শেষ করে অরুকে নিজের থেকে দূরে সরিয়ে দিল কৃতিক। কৃতিক প্রচণ্ড রাগে বোম হয়ে আছে ব্যাপারটা বুঝতে পেরে অরু নিচু সুরে বলল, এখানে পরবোটা কি? জামা কাপড় তো সব রুমে। কৃতিক স্টাডি টেবিলে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ক্লসেটে অনেকগুলো ওভারসাইজ টি শার্ট আছে, যেটা ইচ্ছে পর। তৎক্ষণাৎ অরু চোখ পাকিয়ে বলে ওঠে, আপনি কি পাগল? এটা আপনার ক্যালিফোর্নিয়ার বাড়ি নয় যে চাইলেই আমি আপনার হাঁটু সমান টি শার্ট পরে ঘুরে বেড়াবো। এটা কৃত্তিককুঞ্জ, বাংলাদেশের কৃত্তিককুঞ্জ। কৃতিক ল্যাপটপ স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখেই জবাব দিল, বাড়িতে কেউ নেই, যা বলেছি চুপচাপ তাই কর। অরু জানে কৃতিকের জিদের কাছে ওর হার মানতেই হবে, তাই অযথা কথা বাড়িয়ে নিজের সময় আর এনার্জি খরচ করলো না ও। ক্লোজেট খুলে বড় দেখে একটা সাদা টি শার্ট নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। অরু যখন বেরিয়ে এলো তখনও কৃতিক আগের ন্যায় স্টাডি টেবিলেই বসে আছে। অরুর পায়ের আওয়াজে এক ঝলক ওর দিকে তাকিয়ে কৃতিক বলে, তুই কি প্ল্যান করে আমার সাথে ম্যাচিং কালারের টি শার্ট পরেছিস নাকি? এইসব প্ল্যান করে থাকলে ভুল করছিস। তোর অন্যায়ের কোনো ক্ষমা নেই। এখন দাঁড়িয়ে না থেকে চুপচাপ পড়তে বস। কৃতিকের শেষ কথায় অরু যেন আকাশ থেকে পাতালে পড়ল। কপালে বিরক্তির 101টা ভাঁজ টেনে নাকটা চুড়ে তুলে অরু বলল, পড়তে বসবো মানে? কৃতিক নির্লিপ্ত গলায় বলে, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি ছিলাম না বলে পড়াশোনার 12টা বাজিয়েছিস। এখন থেকে এইসব ফ্যাকাডেমি যাওয়া বন্ধ। অমিতের মতো নোভেলিস্ট হওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেল। অমিত কিংবা ওর পেশা সব কিছু থেকে 100 হাত দূরে থাকবি তুই। অ্যাম আই ক্লিয়ার? এখন পড়তে আয়। আজকের লেসনের উপর কিছু অ্যাসাইনমেন্ট দেবো তোকে। কাম হিয়ার। অরু নির্লিপ্ত মুখে এগিয়ে এসে চেয়ারে বসে পড়লে কৃতিক ওর সামনে ল্যাপটপ এগিয়ে দিয়ে নিজের লেকচার শুরু করে। সময় নিয়ে একে একে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অরুকে বোঝায়। কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটাও বারবার জিজ্ঞাসা করে। এভাবে লেসন দিতে দিতে কয়েক ঘন্টা অতিবাহিত হলে কৃতিক অরুকে কিছু শর্ট কোশ্চেন সলভ করতে দিয়ে নিজে পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়। কৃতিক অন্যদিকে খেয়াল দিয়েছে সেটা বোধগম্য হতেই অরু এগিয়ে এসে কৃতিকের সামনের চেয়ারটাতে বসে ওর দিকে ঝুঁকে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে কৃতিক বলে, খবরদার, একদম কাছে আসবি না আমার। যা বলার দূর থেকে বল। অরু দীর্ঘ শ্বাস ছেড়ে কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে মুখ কাচুমাচু করে বলল, দেখুন, আমার ইকোনমিক্স পড়তে একটুও ভালো লাগে না, সত্যি বলছি। আমি বাংলা সাহিত্য পড়তে চাই। অরুর কথাটা বোধহয় মোটেই ভালো লাগেনি কৃতিকের। ও নিজের হাতে থাকা পেপার ওয়েটটা মুঠিতে নিয়ে চোয়াল শক্ত করে বলে, তুই বলতে চাইছিস আমার সাবজেক্ট নয়, বরং অমিতের সাবজেক্ট তোর ভালো লাগে, তাই তো? অরু তড়িৎ গতিতে না সূচক মাথা নাড়িয়ে উদ্বিগ্ন গলায় বলে, না না না, তেমন কিছু নয়, আপনি ভুল বুঝছেন। কিন্তু ইকোনমিক্স। হয়েছে, আর বলতে হবে না। এতটুকুতেই অনীহা ধরে গিয়েছে আমার প্রতি। সারা জীবন থাকলে নিশ্চয়ই বিরক্ত হয়ে যাবি। কৃতিকের কথায় অরু বারবার না সূচক মাথা নাড়ায়, কিন্তু কৃতিকের জিদ কুণ্ডলি পাকিয়ে বেড়েই চলছে। ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে অরু ওর সাবজেক্ট রিজেক্ট করে অমিতের সাবজেক্ট পড়তে চাইছে। হাউ ডেয়ার শি! কৃতিক মেজাজ হারিয়ে অরুকে তৎক্ষণাৎ রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। কৃতিকের এমন হুটহাট রেগে যাওয়াতে এই মুহূর্তে অরু নিজেও বেশ বিরক্ত। তাই ওকে আর আগ বাড়িয়ে ডাকতে গেল না অরু।
চুপচাপ হাঁটু সমান টি শার্টটাকে আরেকটু টেনে টেনে নিচে নামিয়ে লম্বা চুলগুলো চুরো করে বাঁধতে বাঁধতে এগিয়ে গেল নিজের রুমের দিকে। আড়মোড়া ভেঙে অরু যখন ঘুম থেকে জাগে তখন সূর্য মাঝ আকাশে। জানালা গলিয়ে দুপুরবেলার তির্যক সূর্য রশ্মি এসে শরীরে আঁচ পড়তে চোখ মুখ কুঁচকে গেল অরুর। সে যে তখন কৃতিকের রুম থেকে ফিরে শুয়েছিল, তারপর কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছে তা আর টের পায়নি অরু। যখন টের পেল তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। কৃতিক আশেপাশে কোথাও নেই, তবু কৃতিকের মাস্কের সুবাসটা চারিদিকে ভুর ভুর করছে। কোথা থেকে ভেসে আসছে এই সুঘ্রাণ তার উৎস খুঁজতেই গিয়ে ওরও খেয়াল হলো ও কৃতিকের টি শার্ট পরে আছে। পরক্ষণে নিজের শরীরের দিকে তাকিয়ে মুচকি হাসে অরু। কেন যেন এই টি শার্টটা পরে মনে হচ্ছে কৃতিক ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর এই গন্ধটা ভাবতে ভাবতেই গলার কাছ থেকে টি শার্টটা টেনে নাকে ছোঁয়ালো অরু। এটা বোধ হয় আজকাল পরেছে কৃতিক, ওই জন্যই এত সুন্দর ম্যানলি সুঘ্রাণ বেরোচ্ছে। সিগারেট, আফটার শেভ, স্যান্ডেলউড পারফিউম, শুকিয়ে যাওয়া ঘাম সবটা মিলেমিশে এক অকৃত্রিম নেশাতুর প্রভাব বিস্তার করে অরুর মস্তিষ্কের নিউরনে নিউরনে। হৃদ মাঝারে কৃতিকের জন্য পাগলপাড়া অনুভূতির জোয়ার উগরে দিতে অরুর বোধহয় এতটুকুই যথেষ্ট। অষ্টাদশীর প্রথম প্রেম বলে কথা, আবেগ তো টাইটুম্বুর হবেই। অরু এসব ভেবে ভেবে আর সময় নষ্ট করে না, কারণ কৃতিকের কথা ভাবতে বসলে ওর দিন পেরিয়ে রাত ঘনাবে, তবুও এই মানুষটাকে ভালোবাসার কোনো কারণ মাথায় আসবে না ওর। এমন ছন্নছাড়া বদ মেজাজি মানুষকে কেউ ভালোবাসবে অরু ছাড়া? প্রকট গর্ববোধে মনে মনে নিজেই নিজের পিঠ চাপড়ালো অরু। তারপর জামা কাপড় পাল্টে নিচে গিয়ে যোগান দিতে বসালো দুপুরের খাবারের। বউকে রান্না করে নিজে হাতে খাওয়ানোর মতো হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ কৃতিক নয়। হয়তো নিজেও অরুর সাথে জিদ দেখিয়ে না খেয়ে বসে বসে কাজ করছে। তাই অরুই দ্রুত হাত চালিয়ে ভাত ডাল রান্না করলো, ফ্রিজের লেফট ওভার তরকারিগুলো গরম করলো, আর সাথে সাথে কৃতিকের জন্য মিক্সড স্যালাড বানালো। সব কিছু তৈরি করে অরু খাবার দাবার সব ডাইনিংয়ে সাজিয়ে নিচতলা থেকে টেলিফোন করলো কৃতিকের নাম্বারে। কৃতিক ফোন তুলে রুদ্ধ আওয়াজে বলল, কি চাই? অরু কিছুটা কপটতা অবলম্বন করে নাক টেনে ফুপিয়ে উঠে বলল, আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়ছে, আপনি তাড়াতাড়ি নিচে আসুন। অরুর বলতে দেরি হলো, কৃতিকের ধর ফরিয়ে নিচে নেমে আসতে দেরি হলো না। এমনকি তাড়াহুড়োয় পায়ের স্লিপারটাও পরতে পারেনি ও। খালি পায়ে দৌড়ে এসে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে কৃতিক উদ্বিগ্ন স্বরে বলে, কি হয়েছে বেবি, কোথায় লেগেছে? আমি ঠিক আছি, কোথাও লাগেনি। অরুর মিটিমিটি হাসি আর কথাটা বোধগম্য হতেই কৃতিকের স্নান হয়ে যাওয়া সুপ্ত রাগটা পুনরায় ভলভলিয়ে উঠে মস্তিষ্ক জুড়ে। ও তৎক্ষণাৎ বাজ পাখির ন্যায় ছো মেরে অরুর গলাটা হালকা চেপে ধরে আগুন চোখে তাকিয়ে বলে, আমার সঙ্গে এই ধরনের মস্করা করার সাহস কোথায় পেলি তুই? তুই জানিস একটুর জন্য আমার হার্টবিট স্টপ হয়ে গিয়েছিল। আমি কয়েক সেকেন্ড আগেও এটা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছিলাম যে কতখানি কেটে গেল তোর। কাটা জায়গা থেকে ঠিক কতটা রক্ত ঝরছে, আর তুই কিনা আমার সাথে এই সব সেন্সিটিভ বিষয় নিয়ে মস্করা করছিস। হাউ ডেয়ার ইউ অরু, অনেক সাহস বেড়ে গিয়েছে তোর। কৃতিকের বরফ কেটে ফেলার মতো ধারালো কথায় শুষ্ক ঢোক গিল অরু। কোনো মতে সাহস জগিয়ে মিনমিনি বলল, খেতে ডাকলে তো জীবনেও আসতেন না, তাই এভাবে ডেকেছি। অরুর কথায় কৃতিক এবার আরও রেগে গেল। রাগে ফুসফুস করে বলে উঠল, আমার দুর্বলতা নিয়ে টানাটানি করা বন্ধ কর অরু। আই হেট বিট্রে। কথা শেষ করতেই খাবার টেবিলে চোখ আটকে গেল কৃতিকের। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ ওরা দুজনের একজনও কিছুই খায়নি এখনো। অরু অভুক্ত সেটা মাথায় আসতেই অরুর গলাটা ছেড়ে দিয়ে ওকে নিয়ে বেসিনে চলে যায় কৃতিক। অতঃপর অরুর ঘরমাক্ত মুখের পানির ছাপটা দিয়ে নরম স্বরে বলে, আর কখনো এমন মস্করা করিস না হার্টবিট।
আমাকে মানাতে তোর নিজেকে নিয়ে মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। সময় হলে আমি নিজেই মেনে যাব। তোকে ছেড়ে কোথায় তোকে ছেড়ে কোথায় যাব আমি, বল? তুই ছাড়া কেই বা আছে আমার? সেদিনের কথাগুলো ভেবে আরেক দফা দীর্ঘশ্বাস ছাড়ল অরু। কৃতিক তখন কথা দিয়েছিল মেনে যাবে আর রাগ করে থাকবে না, কিন্তু কিসের কি? এখনও অরুর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না কৃতিক। যেটুকু বলে সেটাও ধমকের সুরে। সত্যি বলতে অরু শুধুমাত্র অনুকে নয়, কৃতিককেও মিস করছে। ওর ভালোবাসাগুলো ভীষণ মিস করছে অরু। অর্ণব অরুর মলিন মুখের দিকে থেকে চোখ সরিয়ে সায়রের দিকে চাইল। সায়রেরও একই হাল। কয়েক সেকেন্ডে অন্তর অন্তর খালি ফুসফাস দীর্ঘশ্বাস ছাড়ছে ছেলেটা। অর্ণব পাকোড়া ভর্তি মুখ নিয়ে সায়রের দিকে ভ্রুক্ষেপ করে অস্পষ্ট আওয়াজে শুধালো, অর্ণবের কথার পাছে সায়র বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, তার আগেই হুড়মুড় করে সদর দরজা ঠেলে অন্দরমহলে প্রবেশ করে কৃতিক আর আজমেরি শেখ। ওদের পেছন পেছন প্রত্যয়ও এসেছে। তাদের সবার বেশভূষা আর হাতের ফাইলপত্র দেখে মনে হচ্ছে মাত্রই অফিস থেকে ফিরল তারা। তবে আজমেরি শেখ আর কৃতিক দুজনেরই চোখ মুখ গম্ভীর হয়ে আছে। দুজনের তীক্ষ্ণ চোখ দেখে মনে হচ্ছে পারছে না দুজন দুজনকে কাঁচা গিলে খেতে। আর ওদের মধ্যে চাপা পড়ে প্রত্যয় অসহায়ের মতো শুধু এদিক ওদিক তাকাচ্ছে। ভেতরে প্রবেশ করে দুজন দুজনের চোখের দিকে কঠিন দৃষ্টিপাত করে। দুজনেই বড় বড় পা ফেলে দুই দিকের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে চলে গেল তারা। নিজের মা আর স্বামীর এমন স্নায়ুযুদ্ধ দেখে ওরও হক চকিয়ে ওঠে। সহসা দৌড়ে এসে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে প্রত্যয় ভাইয়া, সব ঠিক আছে তো? প্রত্যয় বিরক্তিতে চির বিরিয়ে ওঠে, তেতো গলায় বলল, এই যে অরু, তোমার মা আর তোমার বরকে সামলাও। প্রতিদিন মিটিংয়ে তারা টেন্ডার নিয়ে একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। জামাই শাশুড়ি যদি একটু হলেও একজন আরেকজনের পিছনে লেগে যায়, তাহলে অন্য শেয়ার হোল্ডাররা কী ভাগ করবে শুনি। মাঝখান থেকে আমি বেচারা সব কিছু সামলাতে সামলাতে টেনশনে ভর্তা হয়ে যাই। এদের টেনশনে আমি যদি অ্যাটাক ফ্যাটাক করে বসি, তাহলে তোমার আবার কি হবে বলো তো? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সত্যিই তো, প্রত্যয় ভাই এই বয়সে পটল তুললে আবার কি হবে? তার উপর আপা যদি শুনে প্রত্যয় ভাইয়ের মৃত্যুর পেছনে একমাত্র দায়ী তার ছোট বোনের একমাত্র স্বামী জায়ান কৃতিক চৌধুরী, তাহলে তো সব সম্পর্ক শেষ। কি ভাবছ? প্রত্যয়ের ডাকে ভ্রম কেটে গেল অরুর। ও তৎক্ষণাৎ সাবধানে প্রশ্ন ছুড়ে বলল, মায়ের কি হয়েছে? প্রত্যয় বলল, শেয়ার হোল্ডারদের দুটো টেন্ডার কৃতিক ভাই পেয়েছে। নতুন জয়েন করে একই সাথে দুটো টেন্ডার পাওয়ার মুখের কথা নয় ওরও। অনেক খাটনি করেছে, আবার অনেক খাটনিরও কাজ। কৃতিক ভাই কষ্ট করেছে, দিন রাত খেটেছে, কিন্তু মা এটাকে পজিটিভলি নিচ্ছেই না। টেন্ডারগুলো যাতে হাতছাড়া হয় সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করছে মা, যা পরবর্তীতে কৃত্রিম ভাইয়ের কারণেও চলে এসেছে। ওর জন্যই আর কি। অরুকে আর খুলে বলতে হলো না, ও যা বোঝার বুঝে গিয়েছে। ব্যক্তিগত জিদ এখন কোম্পানির কাজকর্মেও প্রকাশ পাচ্ছে। আজকাল এসবের জন্য অরুর নিজেকেই সবচেয়ে বেশি অপরাধী মনে হয়। কেন যে ভালোবাসতে গেল জায়ান কৃতিককে? আচ্ছা, অরু না ভালোবাসলে জায়ান কৃতিককে ওকে ছেড়ে দিত? ভাবছে অরু। অরুর ভাবনার ছেদ ঘটে উপরতলা থেকে কৃতিকের ডাকে, বেবি, এক গ্লাস ঠান্ডা পানি। অরু উপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আজ প্রায় 3 দিন পর কৃতিক আবারও ডাকছে অরুকে, যার ফলে বুকের ভেতরটাতে শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল ওর। একটু আগের সন্দেহ দোটানা সব কিছু মুহূর্তেই হাওয়ায় উবে গেল। পাছে এসে জড়ো হলো এক রাশ স্বস্তি আর ব্যাকুলতা।
কৃতিক ডাকছে, তার মানে রাগ পড়েছে। কথাটা ভেবেই অরু আর অপেক্ষা করে না, পানি নিয়ে সোজা চলে যায় উপরের ঘরে। তবে রুমে এসে কৃতিককে পায় না অরু। ওয়াশরুম থেকে পানির কলকল আওয়াজ বেরোচ্ছে, মনে হয় শাওয়ার নিচ্ছে কৃতিক। তাই বেড সাইড টেবিলে পানির গ্লাসটা রেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় ও। সেই যে সন্ধেবেলাতে একটুখানি চোখের দেখা হলো, তারপর আর কোনো খোঁজ নেই কৃতিকের। এখন মাঝরাত, মেঘের চাদরে ঢাকা পড়েছে শুক্লপক্ষের চাঁদ। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। মাও সন্ধেবেলাতে দরজায় খিল দিয়েছে, মামিরাও ঘুমাচ্ছে। অ্যালিসা ক্যাথলিনও ঘুমে বিভোর। ঘুম নেই শুধু অরুর দু চোখে। ও কতক্ষণ পানি খাওয়ার ছলে নিচে আসছে, তো কতক্ষণ করিডরে ওকে ঝুঁকে দিচ্ছে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এত রাতে মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এত রাতে কোথায় যেতে পারে মানুষটা? অবশেষে অরুর অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2:30 নাগাদ বাড়িতে ফেরে কৃতিক। কৃতিক ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাগ অভিমান সমস্তটা ভুলে গিয়ে এক ছুটে নিচে চলে আসে অরু। নিচে এসে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়াতেই কৃতিক শান্ত গলায় বলে, ঘুমাসনি? কোথায় গিয়েছিলেন আপনি? অরুর প্রশ্নে কৃতিক বাধ্য স্বামীর মতো জবাব দিল, বিয়ের আসর থেকে মেয়ে ভাগিয়ে আনতে। কৃতিকের এহেন কথায় অরুর দুনিয়া দুলে উঠল। ও তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ে 2 হাত কৃতিকের ডেনিম শার্টের কলারটা খামচে ধরে কাদো কাদো গলায় বলল, ঘরে বউ থাকা সত্ত্বেও একটা মেয়ে ভাগিয়ে আনতে লজ্জা করলো না আপনার? একটু মনোমালিন্য ঝগড়াঝাটি হয়েছে বলে আপনি এমন একটা কাজ করবেন? নাকি এখন আর আমাকে ভালো লাগে না? আমার মাঝে কি অনুপস্থিতি যা ওই মেয়ের মধ্যে আছে? কেন করলেন এটা? জীবন দিয়ে দিব, তবু আপনার ভাগ আমি কাউকে দিব না। জায়ান্ট কৃতিক শুধু আমার। কই সেই হতচ্ছাড়ি? ওকে আজ আমি ঝাঁটা দিয়ে পিটিয়ে বিদায় করব। অরুর এসব কান্নাকাটি আর আহাজারিতে বিরক্ত হয়ে শেষমেশ ওকে একটা রাম ধমক দিল কৃতিক। জাস্ট স্টপ ইট অরু, সেই তখন থেকে বলেই যাচ্ছিস। আমাকে এক্সপ্লেইন করার সুযোগটা দিয়েছিস, কিভাবে বলবো আমি? কৃতিকের ধমকে কেঁপে উঠল অরু। পরবর্তীতে দ্বিতীয় আর একটা কথাও মুখ থেকে বের করার সাহস দেখালো না আর, শুধু চুপচাপ মাথা নুয়ে চোখের পানি ফেলেছিল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে মানানোর মতো করে বলল, আমি আমার জন্য মেয়ে ভাগাতে যাইনি বেবি। তাহলে? কৃতিক আর কষ্ট করে প্রশ্নের উত্তর দিতে হলো না। তার আগে ওর পেছনে উপস্থিত হলেন আরও 2 জন ব্যক্তি। অরু কৃতিকের থেকে একটুখানি সরে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখতে পায় অরু, সায়র আর নীলিমা হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলিমার পরনে লাল টুকটুকে বিয়ের শাড়ি, চোখ দুটো অশ্রুসিক্ত। ওর লাল লাল চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে। অরু নীলিমার দিকে এগিয়ে গিয়ে হতবাক হয়ে বলল, কি হয়েছে নীলিমার? ওদের পরপরে অর্ণব আর অ্যালিসা ভেতরে প্রবেশ করতে করতে হাসি মুখে বলল, বিয়ে হয়েছে আমাদের সায়রের সাথে। আব্বাজান! সায়র হতবাক হয়ে ওর ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে বলল, ওদের কারোর কথার আগা মাথা বুঝতে না পেরে ওরও একই সাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে বলে, এলিসা আপু, তুমি না ঘরে ছিলে? আর নীলিমার তো আজ আকোদ হওয়ার কথা ছিল, তাহলে সায়র ভাইয়া? অরুর সকল প্রশ্নকে অগ্রাহ্য করে ওর হাতটা টেনে কৃতিক বলে, সব প্রশ্ন কাল করতে পারবি, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তাছাড়া ওদেরকেও সকাল সকাল ইন্ডিয়ার ফ্লাইট ধরতে হবে। এবার চল। অরুর মাথাটা এমনিতেই খুরখুর করছে, চোখের সামনে সব কিছু জটলা পাকিয়ে আছে। আর কৃতিক কিনা ঘুমাবে, এমন একটা ঘটনার পরে আদৌ কি ঘুম পায় কারো? আশ্চর্য! অরু তৎক্ষণাৎ নিজের হাতটা ছাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, আপনার ঘুম পেলে আপনি গিয়ে ঘুমান, আমাকে কেন টানছেন? কৃতিক চোয়াল শক্ত করে বলল, কেন টানছি বুঝতে পারছিস না? অরু নাক ফুলিয়ে তেরা কণ্ঠে বলল, না, বুঝতে পারছি না, বলুন। কৃতিক এদিক ওদিক তাকিয়ে বলল,
ওপরে চল বলছি। না, এখানেই বলুন। কৃতিকা নিজেকে সংবরণ করতে পারল না। তখনই অরুকে কোলে তুলে নিয়ে উপরে যেতে যেতে সবার মধ্যেই বলে উঠল, তোর জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো তাই। রুমের সামনে এসে কৃতিক দরজা খোলার উদ্দেশ্যে অরুকে কয়েক সেকেন্ডের জন্য কোল থেকে নামালে অরু সে সুযোগে কৃতিকের হাতে জোরে কামড় মেরে দৌড়ে পালিয়ে যায়। কৃতিকও আজ পণ করে নিয়েছে ও আজ আর অরুকে ছাড়বে না, কিছুতেই না। তাই কৃতিকও এবার চুপচাপ এগিয়ে যেতে লাগলো অরুর পিছু পিছু। অরু ছুটতে ছুটতে ছাদে চলে এসেছে। কৃতিক নিশ্চয়ই এত রাতে ঘুম বাদ দিয়ে অরুকে তাড়া করে ছাদে চলে আসবে না, সেই ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল অরু। মাঝরাতে আকাশে চাঁদ নেই, আছে কেবল ঝিরিঝিরি মৃদু বাতাস, যে বাতাসে এলোমেলো হয়ে উঠছে অরুর এক হাঁটু রেশমের মতো লম্বা চুল। অরু খোলা আকাশের দিকে মুখ তুলে দু চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যেই না চোখটা খুলল, অমনি কোথা থেকে যেন ছুটে এসে ঝড়ের গতিতে অরুকে চেপে ধরে ওই ঠোঁটের মাঝে বরাবর দাঁত বসিয়ে দিল কৃতিক। অকস্মাৎ তীব্র ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল অরু। তড়িৎ বেগে দু হাতে খামচে ধরল কৃতিকের শার্ট। একেবারে অরুর ঠোঁট থেকে কয়েক ফোঁটা রক্ত পান করে তবেই ওকে ছাড়ল কৃতিক। ছাড়া পেয়ে ইতিমধ্যে ফুলে ঢোল হয়ে যাওয়া ঠোঁটে হাত ছুঁয়ে অরু আতঙ্কিত স্বরে বলল, কি করেছেন? এটা রক্ত বেরোচ্ছে না? রক্ত বেরোচ্ছে কেন? কৃতিক কপট হেসে বলল, কি ভেবেছিলি ছেড়ে দেব? অরু অভিমানী গলায় বলল, আপনি কখনো ছাড় দিয়েছেন আমাকে? সবসময়ই তো ব্যথা দিতে থাকেন। কথা শেষ করে অন্যদিকে ঘুরে চোখ মুছল অরু। কৃতিকর সংস্পর্শে এসে দাঁড়িয়ে অরুর খোলা চুলে চুমু খেয়ে ওর মাথার উপরে নিজের চিবুক ঠেকিয়ে শান্ত গলায় বলে, আর আদর করি না বুঝি? অরু জবাব দেয় না। কৃতিক অরুকে ঘুরিয়ে ওর দু গালে চুমু খেয়ে বলে, আমি মেরেছি, আবার আমি আদর করে দিচ্ছি। আর কোথায় কোথায় মেরেছি বল? সব আদর আজ একসাথে বসিয়ে দেবো। অরু কৃতিকের সুঠাম বুকে ধাক্কা মেরে বলে, লাগবে না আপনার আদর, আমি কেউ নই আপনার, যান এখান থেকে। কৃতিক সামান্য ঝুঁকে গিয়ে অরুর নাকটা হালকা টেনে দিয়ে বলে, তুই ছাড়া কে আছে আমার? কৃতিকের কথা গায়ে না লাগিয়ে অরু পুনরায় পেছনে ঘুরে দাঁড়ালে কৃতিক পেছন থেকে ওকে শক্ত করে জড়িয়ে ধরে নির্লিপ্ত গলায় বলে, তুই ছাড়া আমার কেউ নেই অরু। তুই ছাড়া আমার পৃথিবীটা মরীচিকার মতো। কোনো আলো নেই, কোনো রং নেই, কোনো সুখ ঘ্রাণ নেই। আমার অরু নেই। আমার চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রতীক শুধু তুই। আমি পৃথিবীতে খুব একা বলেই হয়তো উপরওয়ালা তোর মাঝে আমার সমস্ত সুখ রেখে দিয়েছে। নয়তো তুই কেন বল? হার্টবিট, আজকে এত কথা তোকে কেন বলছি জানিস? কৃতিকের প্রশ্নে অরু না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, কারণ তুই আমার বেঁচে থাকার অঙ্গীকার অরু। তোকে আমি এভাবেই সারা জীবন হৃদয়ের গহীনে আগলে রাখতে চাই। যখন ইচ্ছে হবে দু হাতে তুলে আদর করব, তারপর আবার সযত্নে লুকিয়ে রাখবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে আগলে রাখার দায়িত্ব শুধু আমার। ইভেন আই উইল প্রোটেক্ট ইউ টিল মাই লাস্ট ব্রেথ বেবি, অ্যান্ড আই প্রমিস দ্যাট। তুই কেবল হৃদয়ে উজাড় করে আমাকে ভালোবাসবি, আমার জন্য পাগল থাকবি যেমনটা আজকে হয়েছিলি। বাকি পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। আমার জীবনে তুই ছাড়া অন্য দ্বিতীয় কোনো নারী না কোনোদিনও ছিল আর না কোনোদিনও আসবে। জায়ান কৃতিক, শুধু তোর বেবি, শুধু তোর। কৃতিকের কথা শেষ হতেই অরু আচমকা ঘুরে কৃতিকের গলা জড়িয়ে ধরে রিন রিনে আওয়াজে বলে, আমি তোমাকে ভালোবাসি জায়ান কৃতিক, খুব ভালোবাসি, অকারণেই ভালোবাসি। ভালোবাসায় এত কারণ লাগে না। তুমি আমার সেই লাগামহীন ভালোবাসা, যে ভালোবাসার গভীরতা আমি চাইলেও কোনোদিন উপলব্ধি করতে পারবো না, কখনোই না। কৃতিক নিজেদের অথর যুগলের মাঝে থাকা দূরত্বটুকু খুঁজিয়ে গম্ভীর চুবনের তালে তালে বলে, আই লাভ ইউ টু বেবি। ধীরে ধীরে কৃতিকের ভালোবাসার স্পর্শ গভীরতা লাভ করতেই অরু ছিটকে দূরে সরে যায়। কৃতিক দু কদম এগিয়ে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে? কাছে আয়। অরু কৃতিকের চোখে চোখ রেখে না সূচক মাথা নাড়ালে কৃতিক আসল ঘটনা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিভ দিয়ে অথর ভিজিয়ে বলে,
ইটস ওকে, মুখে বললেই তো হয়। এত ভয় পাওয়ার কি আছে? আমি কি মানুষ নই নাকি? এখনো পেটে ব্যথা করছে? অরু এবারও চুপচাপ নাসূচক মাথা নাড়ালে কৃতিক ওর কপালে চুমু এঁকে দিয়ে বলে, ঠিক আছে, নিচে চল, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমানো প্রয়োজন। সকাল সকাল এয়ারপোর্টে এসেছে ওরা সবাই। নীলিমার আব্বাজান ওদের নাগাল পাওয়ার আগেই সায়রের বাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে ইতিমধ্যে বেরিয়ে পড়েছে ওরা। ইমিগ্রেশন শেষ করে নীলিমা আর সায়র ভেতরে প্রবেশ করলে বাইরে থেকে দাঁড়িয়ে মুখটা মলিন করে অরু বলে, ইস, দার্জিলিং ভ্রমণে যাওয়া আমার ছোটবেলার শখ, অথচ নীলিমা কত সহজেই চলে যাচ্ছে। কৃতিক পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। অরুর কথা শুনে মাথা তুলে কৃতিক শুধায়, যেতে চাস দার্জিলিংয়ে? অরু কোনো কিছু না ভেবেই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তৎক্ষণাৎ অরুর হাতটা ধরে কৃতিক চট করে বলে ওঠে। তাহলে চল। অরু হত বিম্বল কণ্ঠে বলে ওঠে, কি বলছেন? পাসপোর্ট নেই, টিকিট নেই, কিভাবে যাব? সব আছে আমার কাছে। কৃতিক এক প্রকার ছুটছে অরুর হাতটা ধরে। অরু কৃতিকের সাথে দ্রুত পা ফেলে হাঁটতে হাঁটতে বলল। আর জামা কাপড়? কৃতিক বলল, যা যা লাগবে সব কিনে দেবো, এখন দ্রুত চল, নইলে ফ্লাইট মিস হয়ে যাবে। অরু এবার আর ঘাবড়ালো না। দু হাতে শক্ত করে কৃতিকের বলিষ্ঠ হাতটা ধরে সামনে এগিয়ে যেতে যেতে আবদারের সুরে বলে, আমার একটা হ্যাট চাই, আর একটা ক্যামেরাও। কৃতিক মৃদু হেসে অরুর কপালে শব্দ করে চুমু খেয়ে বলে, অ্যাজ ইউ উইশ বেবি। দার্জিলিং নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা, বৃষ্টি ভেজা, সবুজে ঘেরা এক অপার্থিব দৃশ্যপট। উঁচু নিচু পাহাড়, সারি সারি চা বাগান, ছোট বড় ঝর্ণা, জানা অজানা বনফুল আর মেঘমল্লার আস্তরণে মুড়িয়ে থাকা এই পাহাড়ি শহরটাকে প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য বললে খুব একটা ভুল হবে না বৈকি। দার্জিলিংয়ের আরও একটি প্রধান আকর্ষণ হলো ব্রিটিশ আমলের তৈরি সেই ৮০ দশকের কয়লা চালিত টয় ট্রেন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহরের নামকরণের সুস্পষ্ট কোনো ইতিহাস নেই, তবে লোকমুখে শোনা যায় দার্জিলিং শব্দ থেকে দার্জিলিংয়ের উৎপত্তি। দর্জে মানে বজ্র আর লিং মানে হলো দেশ। এক কথায় দার্জিলিং মানে বজ্রের দেশ। আবার অনেকের মতে ১৭৬৫-র দিকে কোনো এক লামা এদেশের মাটিতে পা রেখেছিলেন, তার নামানুসারেই দার্জিলিংয়ের নামকরণ করা হয়। শুধুমাত্র যে দার্জিলিং তেমনটা নয়, চোখের খোরাক মনের বাসনা মেটাতে এর পরবর্তী নর্থ সিকিম, সিটিং সবগুলোই যেন প্রকৃতির বক্ষস্থল। শহরে একঘেয়ে জীবনের ভার বইতে বইতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোকে একটুখানি স্বস্তির সঞ্চার খুঁজে দিতেই বোধ হয় উপরওয়ালার এই নিদারুণ সৃষ্টি। চা পল্লবে ঘেরা সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত হোমস্টের এই ছোট্ট ছোট্ট কটেজগুলো রয়েছে। তারই মধ্যে একটি কটেজের খোলা বারান্দায় বেতের চেয়ার আর বেতের কারুকাজ করা রেলিংয়ে কোনোই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে অরু। ওর মোহবিষ্টের মতো চোখ দুটো পাহাড়ি ঢাল বেয়ে নামা সারি সারি চা বাগানে নিবদ্ধ। চা বাগানের পাশ দিয়েই কলকলিয়ে বয়ে যাচ্ছে সরু ঝর্ণার বহর। কাচের মতো দেখতে ঝর্ণার সেই স্বচ্ছ পানিতে টুপটাপ ঝরে পড়ছে হাওয়ায় উড়ে আসা রং বেরঙের বনফুল। সকাল সকাল মেঘের চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি, অথচ মাত্রই এক পশলা বৃষ্টি হলো ঝমঝমিয়ে। ঝরে পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিকণাগুলো সযত্নে ঠাঁই নিয়েছে চা পাতার গায়ে। নিয়ন সূর্যকিরণে সেই বৃষ্টিকণাগুলো ঝিল ধরেছে বারে বারে, যেন এক নজরে দেখলে মনে হবে চা পাতা উপর কেউ সযত্নে স্বচ্ছ হীরের টুকরো সাজিয়ে রেখেছে। ওরও সেই সকাল থেকে বসে বসে মুগ্ধ নয়নে দেখেই যাচ্ছে এসব। দেখতে দেখতে চোখ জড়িয়ে আসছে, তবুও মন ভরছে না। বারবার ভাবনারা এই এক জায়গাটাতেই আটকে যাচ্ছে। প্রকৃতি কেন এত অপরূপ? দু গালে হাত দিয়ে চারিদিকে মুগ্ধ হয়ে যে নয়ন জুড়াচ্ছে অরু।
আর মনে মনে ভাবছে কালকের কথা। কাল কৃতিকের সাথে অমন তাড়াহুড়ো করে ফ্লাইটে উঠে আরও এক দফা ঝটকা খেয়েছিল অরু। অরুর পরনে তখন হালকা গোলাপি টপস আর সুতির ঘাগরা ছিল। লম্বা চুলগুলো ছিল ক্লাচার দিয়ে বাঁধা। ওর পেছন পেছনে উঠেছিল কৃতিক। ফ্লাইটে ওঠার পরেও কৃতিক এমন একটা ভাব করছিল যেন ও আরেকটা দেশে নয় বরং মতিঝিল থেকে হাতির ঝিল যাচ্ছে। চারিদিকের পরিস্থিতিতে একটুও মাথা ব্যথা নেই, আর না আছে কোনো হেলদোল। ফোন স্ক্রল করছে তো করছেই। ওর কাণ্ডে এক পর্যায়ে বিরক্ত হয়ে পেছনে ঘুরে অরু শোধায়, আমাদের সিট কোথায়? কৃতিক ফোন থেকে চোখ সরিয়ে আলগোছে নিজের চুলে আঙুল বোলাতে বোলাতে বলে, বিজনেস ক্লাসে। আপনি এতটুকুর জন্য বিজনেস ক্লাস কিভাবে ম্যানেজ করলেন? আশ্চর্য। অরুর কথায় কৃতিক নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল। সামনে চল, দেখতে পাবি। অরু ত্যক্ত দীর্ঘ শ্বাস ছেড়ে কৃতিককে রেখে গটগটিয়ে বিজনেস ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্যাবিন ক্রুদের সাহায্যে বিজনেস ক্লাস খুঁজে নিয়ে দরজাটা খুলে অরু ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকালো, সাথে ভয়ও পেল মারাত্মক। কারণ ওকে দেখে ভেতর থেকে অ্যালিসা, অর্ণব, ক্যাথলিন ওরা সবাই একযোগে চেঁচিয়ে উঠে বলল। অকস্মাৎ চিৎকারে হক চকিয়ে উঠল অরু। সবাইকে এখানে এভাবে দেখতে পেয়ে মস্তিষ্ক আপাতত হ্যাং হয়ে আছে ওর। তাই অরু কোনো কিছু না ভেবে আবারও পেছনে ঘুরল কৃতিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তবে পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে একটা শক্ত ঢেউ খেলানো পুরুষালী বুকে ধাক্কা খেয়ে থমকে গেল অরু। তাড়াহুড়ো করে মাথা তুলতেই দেখতে পেল এটা কৃতিক। পরনে নেভি ব্লু হুডি আর ব্ল্যাক ওভারসাইজ ডেনিম। সামনের চুলগুলোকে সামলাতে মাথায় আটকানো কালো টুপি, আর ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হাসি। অরু ধরতে পারল না কৃতিকের এই হাসির আসল কারণ। অগত্যা চোখ বড় বড় করে বিস্ময়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে রইল অবুঝের মতো। কৃতিক ওর রহস্যময় হাসির অবসান ঘটিয়ে কাঁধ বাঁকিয়ে অরুর চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, হ্যাপি ফার্স্ট হানিমুন জার্নি বেবি। কৃতিকের কথাতে অরুর চোয়াল ছুলে যাওয়ার উপক্রম। এমন একটা আকস্মিক ঘটনায় আপনা আপনি ওর দুহাত চলে গেল নিজের মুখের উপর। অরু একবার ওদের সবার দিকে তাকাচ্ছে তো আরেকবার কৃতিকের দিকে। এদিক ওদিক তাকিয়ে অস্ফুটে বলে ওঠে, তার মানে এটা প্রি প্ল্যান? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু পুনরায় ঠোঁট ফুলিয়ে বলে, তাহলে আমাকে ব্যাগ গোছাতে কেন বললেন না? আমি তো কিছুই নিয়ে আসিনি। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ করতে হবে না, সব কিনে দেবো বেবি, এনিথিং ইউ নিড। জামা কাপড়ের কথা মনে পড়তেই অরু সম্বিত ফিরে পেয়ে নিজের শরীরের দিকে চাইল। কাল রাতে ঝুম বৃষ্টিতে ভিজে ওরা কোনো মতে হোমস্টেতে এসে উঠেছিল। রাতের বেলা এমন পাহাড়ি এলাকায় বৃষ্টির মাঝে দোকানপট সবই বন্ধ ছিল, যার ফলরূপ জামা কাপড় আর কেনা হয়নি অরুর। রাতে টপস খুলে গায়ে কৃতিকের হুডে চড়িয়ে ঘুমিয়েছে, আর এখনও সেভাবেই। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকবেও? তাছাড়া কৃতজ্ঞত কোনো জামা কাপড় আনেনি। জামা কাপড় তো দূরে থাক, টুথব্রাশ টুথপেস্টটা পর্যন্ত নেই ওদের কাছে। বিষয়টা বোধগম্য হতেই বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করলো অরু। কৃতিক এখনও কমফোর্টার মুড়ি দিয়ে খালি গায়ে ঘুমোচ্ছে। বিয়ের বয়স বেশ কয়েক মাস হলেও অরু কৃতিকের একসাথে এক ঘরে রাত্রি যাপন করা হয়েছে হাতে গোনা কয়েকবার মাত্র। সেখানে কাল রাতে ওরা দুজন সত্যিকারের আর 5টা স্বামী স্ত্রীর মতোই একসাথে এক ঘরে এক বিছানাতে ঘুমিয়েছে। বিষয়টা অরুর চিত্তে প্রশান্তির ঝড় বইয়ে দেয়। হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু উগরে আসে বারবার। হুটহাট মনে হতে থাকে উনি সত্যি আমার পাশে, সত্যি। অবিশ্বাস্য। ওরও যে কয়েকদিনই কৃতিকের সাথে ঘুমিয়েছে, ও খেয়াল করেছে কৃতিক সবসময় উপর হয়ে ঘুমায়। ওর চওড়া পুরুষালী পৃষ্ঠদেশ কখনোই কমফোর্টারের আড়ালে ঠেকা পড়ে না।
বিষয়টা বরাবরই অরুর আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। এই লোক ঘুমের মাঝেও ম্যানলি আচরণ করে। অরু ভেবে পায় না কৃতিক এমন কেন। একটু কি কিউট হওয়া যায় না? সব সময় ডার্ক চকলেট হতে হবে? একটু আধটু মিল্ক চকলেট হলে ক্ষতি কি? অরুর মন গহীনের অযাচিত প্রশ্নের উত্তর দিল না গাঢ় ঘুমের বিভোর হয়ে থাকা কৃতিক। অরু মনের ভাবনা মনে পুষে রেখেই এগিয়ে গিয়ে কাঠের তৈরি তক্তকে মেঝেতে হাঁটু মুড়ে কৃতিকের শিউরে বসে পড়ে। এরপর হাত বাড়িয়ে ওর ঘাড় ছুঁই ছুঁই এলোমেলো চুলগুলোতে নিজের নরম তুলতুলে আঙুল চালাতে চালাতে আনমনে বলে ওঠে, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না আপনি আমার এতটা কাছে। আপনি কি সত্যিই সেই জায়ান্ট কৃত্তিক, যার বিছানায় ভুল করে ঘুমিয়েছিলাম বলে আমাকে চোখ দিয়েই ভস্ম করে দিয়েছিলেন? আপনি কি সেই জায়ান্ট কৃত্তিক, যার সামনে একটু আওয়াজ করে কেঁদেছিলাম বলে আমাকে কনকনে ঠান্ডার মাঝে বাইরে বের করে দিয়েছিলেন? আমার তো এখনো সেই শুরু থেকে এই পর্যন্ত চোখ বন্ধ করলে মনে হয় সবটা স্বপ্ন। এত ভালোবাসা, এত আবেগ, আপনার এই অতিরিক্ত আসক্তি, সবকিছু আমার মতিভ্রম মনে হয় মাঝে মাঝেই, যেন এক্ষুনি ভ্রম কেটে যাবে আমার। আর আপনিও আমাকে রেখে হারিয়ে যাবেন সেই সুদূর ক্যালিফোর্নিয়ায়। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আপনার দেখা আর আমি পাবো না সেই আগের মতো। ওর মুখে শুধু নামটাই শুনবো আপনার, কৃত্তিক কুঞ্জের ছোট সাহেব জায়ান কৃত্তিক চৌধুরী। কিন্তু এবার তো আমি আর সহ্য করতে পারবো না সেই দহন, বলুন। সত্যি বলছি, তেমনটা হলে আমি মরেই যাব। কারণ কৃত্তিক কুঞ্জের ছোট সাহেব তো কেবল কৃত্তিক কুঞ্জেরই মালিক নয়, আমার মন প্রাণ আত্মা সব কিছুর দখলদারিও যে একমাত্র তার। জায়ান্ট কৃত্তিক, জায়ান্ট কৃত্তিক, আপনি হরণ করেছেন আমার হৃদয়। ভালোবাসার সংজ্ঞা না জানা এক তরুণীর বুকে আপনি ভালোবাসার বিষাক্ত তীর নিক্ষেপ করেছেন, সূত্রপাত করেছেন প্রকাণ্ড জলোচ্ছ্বাসের। আর এখন আমার মনে ভালোবাসার তুফান বাঁধিয়ে দিয়ে আমার স্বপ্ন ভেঙে হারিয়ে গেলে আপনার খবর আছে। যেদিন আপনাকে খুঁজে না পাবো সেদিন আমিও হারিয়ে যাব অলিক আকাশে, সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ক্যালিফোর্নিয়ার রাতের আকাশে ঘুরে বেড়াবো। তখন খুঁজবেন তো আমাকে, মনে পড়বে তো আমার কথা? হুট করে স্বপ্নের মতো করে পাওয়া মাত্রাতিরিক্ত ভালোবাসার উচ্ছ্বাসে এক রাশ কাতরতা ঘিরে ধরেছে অরুর হৃদয়। এতটা সুখ ওর কপালে সইবে কিনা তা নিয়েও সন্দিহান মেয়েটা। ওর কাছে জায়ান কৃতিক মানে অমূল্য সম্পদ, যা ও না চাইতেও নিজের করে পেয়েছে। হারিয়ে যাওয়ার ভয় তো একটু থাকবেই। এই মুহূর্তে সেই ভয়েই জর্জরিত হয়ে টুপটাপ অশ্রুকণা বিসর্জন দিচ্ছে অরু। ক্রন্দনরত অরুর ফোঁপানোর আওয়াজে ঘুমের মাঝে একটু নড়ে চড়ে উঠল কৃতিক। ঘুম ঘুম গলায় অস্পষ্ট আওয়াজে ডেকে উঠল অরুকে। বেবি, কোথায় তুই? কৃতিক মাত্রই নড়ে চড়ে উঠেছে দেখে অরু তাড়াহুড়ো করে চোখের পানিটুকু মুছে নিজেকে স্বাভাবিক করে শান্ত স্বরে বলল, এই যে উঠুন, এবার শপিংয়ে যেতে হবে তো। আমাদের পড়ার কিছু নেই এখানে, বাথরুম ছাড়া। অরুর কথার পাছে কৃতিক বালিশে মুখ ঘষতে ঘষতে হাসকি স্বরে বলল, কেন নেই কেন? কালকে তো কিছু করিনি। অরু এবার উঠে দাঁড়িয়ে বিরক্ত স্বরে বলল, কাল যে এক কাপড়ে দার্জিলিং চলে এলেন, তা ভুলে গিয়েছিলেন? অরুর কথায় এতক্ষণে টনক নড়ল কৃতিকের। তবে ওর মধ্যে শপিংয়ে যাওয়ার কোনো রকম হেলদোল দেখা গেল না। ও শরীরের কমফোর্টারটা আর একটু ভালোভাবে গায়ে চড়িয়ে নতুন উদ্যমে ঘুমাতে ঘুমাতে অস্পষ্ট আওয়াজে বলল, ওয়ালেটে ইন্ডিয়ান কার্ড আছে, যেটা খুশি নিয়ে যা। আমি এলিসাকে ফোন করে বলে দিচ্ছি, ও তোর সাথে যাবে। এই অচেনা দেশে শুধুমাত্র এলিসা আপুকে ভরসা করে আপনি আমাকে একা ছেড়ে দেবেন? কৃতিক জুৎসই আরাম করে শুয়ে বলল, আমি সঙ্গে গেলে ঠিক তোকে যেভাবে আগলে রাখতাম এলিসাও সেভাবেই রাখবে। আই বিলিভ ইন হার। এখন যা তো, ঘুমাতে দে, নয়তো রাইড করতে পারবো না। আপনি এখানেও রাইডিংয়ে যাবেন, তাও এই পাহাড়ি রাস্তায় বৃষ্টির মাঝে? হুম। অরুর কথার প্রতি উত্তরে ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে জবাব দিল কৃতিক।
অরু শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছে অনেকক্ষণ। বেলা বেজেছে 10টা কি 11টা। কৃতিক এখনও ঘুমে তলিয়ে আছে। কে জানি কতদিনের ঘুম একসাথে ঘুমাচ্ছে ও। তবে কৃতিকের এই আরামের ঘুম বোধহয় খুব একটা সহ্য হলো না ওর ব্যাংক ম্যানেজারের। সে সকাল থেকে মুঠোফোনের ভাইব্রেট বাজিয়ে ম্যানেজার সাহেব কল দিয়েই যাচ্ছেন। ভাইব্রেটের কাপা আওয়াজে এক পর্যায়ে ঘুম ছুটে গেলে নড়েচড়ে উঠে ফোন রিসিভ করল কৃতিক। এপাশ থেকে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ম্যানেজার সাহেব সালাম জানিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, স্যার, আপনি ওদের ঘুমিয়ে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, বাট স্যার ইটস আর্জেন্ট। হ্যাঁ বলুন। কৃতিকের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা বলল, স্যার, সকাল সকাল আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা উইথড্র করা হয়েছে। কৃতিক মুখ থেকে একটু বিরক্তির আওয়াজ বের করে বলল। সো হোয়াট? ম্যানেজার সাহেব ভেবেছিল কৃতিক হয়তো অবাক হবে কিংবা প্রপার ইনফরমেশন জানতে চাইবে, কিন্তু তেমন কিছু না হওয়াতে তিনি ভড়কে গিয়ে বললেন, না মানে স্যার, হুট করে সকাল সকাল এতগুলো টাকা? ম্যানেজারের কথা শেষ হওয়ার আগেই কৃতিক মাঝপথে বলেওছে। ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট মাই ওয়াইফ। ম্যানেজার সাহেব তৎক্ষণাৎ নিজের বোকামিতে খামি খেয়ে দুর্বল গলায় বলল, ও ওকে স্যার, দেন ইটস ওয়াজ আই মিস্টেক, আই এম সরি স্যার। তারপর ওপাশ থেকে ভেসে এলো কল কেটে দেওয়ার পিক পিক আওয়াজ। ম্যানেজার সাহেব কল কেটে দিলে হাতের ফোনটা বিছানার এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক আবারও চোখ বুঝে মৃদু হেসে অস্ফুটে বলল, বড়টা বড় হচ্ছে, স্বামীটাকে কিভাবে ওড়াতে হয় তার যথাযথ ট্রেনিং নিচ্ছে। গুড জব এলিসা। কৃতিকের কটেজের পাশেই যে কটেজটা অবস্থিত তার বেলকনিতে আপাতত বসে আছে নীলিমা। কোনো রকম চেয়ারে কিংবা স্টুলে নয়, মেঝেতে বসে আছে মেয়েটা। পরনে এখনও সেই দুদিন আগের বাসি বেনারসি। ডাগর ডাগর চোখ দুটো ক্লান্তিতে কোটরে ঢুকে গিয়েছে, মুখশ্রী মলিন। সেই মলিন মুখে নিষ্প্রভ চোখে বাইরে তাকিয়ে আছে নীলিমা। বক্ষপিঞ্জর থেকে ক্রমাগত উপড়ে আসছে চাপা দীর্ঘশ্বাস। নীলিমা যখন ওর জীবনের সাথে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো ভেবে ভারী দীর্ঘশ্বাস ছাড়ল, ঠিক সে সময় রুমে প্রবেশ করে সায়র। সায়রের চোখ মুখ ভীষণ গম্ভীর। সব সময়ের চঞ্চল হাসি খুশি ঠান্ডা মস্তিষ্কের সায়র সত্তাটা হুট করে কাল থেকে কেমন উধাও। সায়রের হাতে কিছু শপিং ব্যাগ ছিল। ও সেগুলোকে নীলিমার সামনে ধরে গম্ভীর গলায় বলল। নীলিমা ঝগড়া করার অবস্থায় নেই। তাছাড়া সায়রের চোখ মুখ দেখেও মনে হচ্ছে না যে ও ঝগড়া করতে ইচ্ছুক। তার উপরে দুদিন ধরে এক কাপড়ে থাকার দরুন শরীরটাও কেমন কুটকুট করছে। তাই উপায়ন্তর না পেয়ে প্যাকেটগুলো হাতে নিল নীলিমা। আসলে গতকাল অরু বেশ কিছু জামাকাপড় দিয়েছিল নীলিমাকে, কিন্তু অরুর তুলনায় নীলিমা একটু গোলুমলু আর লম্বা হওয়ায় সেগুলো নীলিমার হয়নি। কারণ অরু বেশিরভাগই লং স্কার্ট আর টপস পরে, আর না তখন জামাকাপড় নিয়ে ওর কোনো রকম খেয়াল ছিল। অগত্যা এক কাপড়েই এক দেশ থেকে পাড়ি দিয়ে আরেক দেশে চলে আসতে হলো নীলিমাকে। নীলিমা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলে সায়র গিয়ে বারান্দায় দাঁড়ালো। বারান্দার রেলিংয়ে দু হাত ভর করে দাঁড়িয়ে চারিদিকে চোখ বোলাতেই বুক চিরে এক ফালে তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। এটা মূলত সায়রের হোমস্টে, শুধু একটা নয়, দার্জিলিং সিটিং মিলিয়ে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে সায়রের। সবগুলোই সায়রের বাঙালি ম্যানেজারের দায়িত্ব নিয়ে দেখাশোনা করেন। সায়রের পৈতৃক নিবাস দার্জিলিংয়ে, তবে পূর্বপুরুষ আর বন্ধুমহল বাংলাদেশি হওয়ায় বাংলাটা ওর ভালোই আয়ত্তে। সায়রের বাবা মা নেই, বাড়িতে কাকা জ্যাঠা দূর সম্পর্কের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথেও সায়রের একেবারে যোগাযোগ নেই বললেই চলে। এক কথায় বলা যায় পুরো পৃথিবীতে একটা নীলিমা আর একটা শক্ত ভিতের মতো বন্ধুমহল ছাড়া সায়রের আপন বলে কেউ নেই।
তাই তো নিজের শহরে ফিরে নতুন বউ আর বন্ধুদের নিয়ে নিজের সবচেয়ে পছন্দের হোমস্টেতেই উঠেছে সায়র। এখন শুধু অপেক্ষার পালা। সায়রের নব্য বিবাহিতা রাগিনী সব কিছুর জন্য সায়রকে আদৌ ক্ষমা করে মেনে নেবে, নাকি মা বাবার মতো সেও তার নিজস্ব পথ বেছে নিয়ে সায়রকে একা করে দিয়ে চলে যাবে।